गुड इवनिंग बंधुरा আমি ডক্টর শাবনামারা বেগম একজন ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট এবং পিডিয়াট্রিশিয়ান। কোভিড-19 এখন জ্বলন্ত সমস্যা। আর যেভাবে কোভিড-19 কেস বেড়ে চলেছে, ইন্ডিয়া সেই দিক থেকে সারা বিশ্বে থার্ড র্যাঙ্ক হোল্ড করছে, ইউএসএ আর ব্রাজিলের পর। এই অবস্থায় আমাদের সকলেরই একটাই চিন্তা, কিভাবে আমরা আগেকার নর্মাল লাইফে ফিরে যাব। এই লকডাউন, আনলক, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের আর ভালো লাগছে না। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে একটা ভ্যাকসিন ভীষণ দরকার। এই ভ্যাকসিন রেসে সারা বিশ্ব এই রেসে দৌড় দিচ্ছে, তার মধ্যে এই রেসের মধ্যে ইন্ডিয়াও রয়েছে। তো আমরা এই ভ্যাকসিন নিয়েই আজকে আমাদের মূলত ডিসকাশন। কি এই ভ্যাকসিন কিভাবে কাজ করে, আর সেটা ওয়ার্ল্ড ওয়াইড এই ভ্যাকসিনের স্টেটাস কী, আমাদের যে ইন্ডিয়ান মেড ভ্যাকসিন সেটার কি স্টেটাস, সেটা কত তাড়াতাড়ি বাজারে আসতে পারে, আর তার ভ্যাকসিন রিলেটেড যখনই আমরা ভ্যাকসিন বলি তা সেই সঙ্গে ইমিউনিটি, হার্ড ইমিউনিটি, এই টার্মগুলো চলে আসে। এই নিয়েই মূলত আজকের ডিসকাশন। আমরা খুব বেশি এই টার্মটা শুনছি এই ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে সঙ্গে, হার্ড ইমিউনিটি। কি এই হার্ড ইমিউনিটি? হার্ড ইমিউনিটি বলতে গেলে আমাকে কন্টাজিয়াস ডিজিজ বা যেই ডিজিজগুলো খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে যায়, যেমন হচ্ছে চিকেন পক্স, তারপর হচ্ছে কোভিড-19, মিজলস, এই যে ভাইরাসগুলো, তো সেইগুলোকে আমরা কন্টাজিয়াস ডিজিজ বলি। এর এগেনস্টে কিন্তু হার্ড ইমিউনিটির ব্যাপারটা আসবে, ইনফেক্টিভ ডিজিজের ক্ষেত্রে নয়। মানে কিছু ডিজিজ আছে যেটা ইনফেকশন করে কিন্তু অতটা তাড়াতাড়ি স্প্রেড করে না, তাদের জন্য কিন্তু হার্ড ইমিউনিটি প্রযোজ্য নয়। এই যে হার্ড ইমিউনিটির ক্ষেত্রে বলতে গেলে আমাকে ইমিউনিটি বলতে হয়। তো ইমিউনিটিটা কি না, এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা। মানে আমাদের নিজস্ব শরীরের, আমরা যে এনভায়রনমেন্টে আছি, আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে এয়ার ইনহেল করছি, সেটার মধ্যেও কিন্তু অনেক প্যাথোজেন আছে। তো আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অসুস্থ হতাম। তো এই যে নর্মাল যে প্রতিরোধ ক্ষমতা, সেটাকে আমরা বলি ইনেট বা ন্যাচারাল ইমিউনিটি। আমাদের নিজেদের স্কিন, নিজেদের মিউকাস মেমব্রেন, নিজেদের কিছু সেল, যেটা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা প্যাথোজেনকে আমাদের শরীরে প্রবেশ করতে বাধা দেয়। আরেকটি ইমিউনিটি আছে যেটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। সেটা হচ্ছে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে যায়, তখন পার্টিকুলারলি সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে আমাদের শরীরের কিছু সেল, বিশেষ করে হোয়াইট ব্লাড সেল, তারা আর্মি হিসেবে কাজ করে, তারা ফাইটার হিসেবে কাজ করে, তারা ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। তারপরে তারও বিভিন্ন মেকানিজম দিয়ে সেই কিছু রিয়াকশান দিয়ে সেই প্যাথোজেনটাকে শরীর থেকে বার করে দেয়। তার সঙ্গে অ্যাডাপটিভ ইমিউনিটির আরেকটা ভূমিকা হলো তারা সেই মেমোরিতে সেটা মানে রেখে দেয়, যে কি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন দ্বিতীয়বার আবার প্রবেশ করে, তখন খুব দ্রুত তাকে ধ্বংস করে তাকে শরীর থেকে বার করে দেয়। এখন এই হার্ড ইমিউনিটি বলতে আমরা, হার্ড মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, মানে নর্মালি এই কোভিডের জন্য দেখা গেছে যে 70% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, মানে পৃথিবী সারা বিশ্বের যদি 70% পিপল, এই 750 কোটি মানুষের মধ্যে যদি তার 70% মানুষের যদি এই ভাইরাসটার সংক্রমণ হয়ে থাকে, তার এগেনস্টে ইমিউনিটি তৈরি হয়, তবেই একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে। তারপরে সেই নর্মালভাবেই সেই ইনফেকশনটা, সেই ডিজিজটা মানে কোভিড-19 আর স্প্রেড করবে না। তো এইটা হার্ড ইমিউনিটি বোঝাতে গেলে আমি কয়েকটা ছবি আপনাদের দেখাচ্ছি, সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা। আমরা একটা হিউম্যান পপুলেশন নিচ্ছি আরবিট্রারিলি। আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি। এটার মধ্যে আমি যেটা হোয়াইট ডট, সেটা হচ্ছে হেলদি পারসন, বাট তারা ইমিউন নয়। গ্রিনটা হচ্ছে যে তারা ইমিউন টু প্যাথোজেন, আর রেডটা হচ্ছে মানে তাদের ইনফেকশন হওয়ার পর তাদের ইমিউনিটি ডেভেলপ করেছে, তাদের আর ইনফেক্টিভ অর্গানিজম চট করে ইনফেক্ট করতে পারবে না। আর রেডটা হচ্ছে যারা কোভিড পজিটিভ, এখন যারা ইনফেকশন স্প্রেড করতে পারে। এখন আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা আরবিট্রারি একটা পপুলেশনে 10 জন মানুষ আছে, তার মধ্যে 2টি মানুষ যারা রেড ডট, তারা হচ্ছে কোভিড পজিটিভ, তারা অ্যাক্টিভ কেস। তারা কিন্তু ওই যে হেলদি যে মানুষগুলো আছে হোয়াইট ডট, এখানে 8 জন, তাদেরকে কিন্তু স্প্রেড করতে পারে।
এটা কিন্তু এই যে কোনো প্যান্ডেমিকের বা ইনফেকশনের এটা একটা ফার্স্ট স্টেজে কিন্তু এরকম ধরনের একটা পিকচার দেখা যায়। নেক্সট হচ্ছে আমি এই যে ছবিটা দেখাচ্ছি, এটাও ধরুন একটা হিউম্যান পপুলেশন, যেখানে ওই একই রকম যে হেলদি পিপল হোয়াইট ডট, ইমিউন গ্রিন, রেড হচ্ছে যারা ইনফেকশন ছড়াতে পারবে। এখন এই যে পপুলেশনে এখানে আমরা দেখিয়েছি যে 7 জন গ্রিন ডট, তার মানে তারা ইনফেক্টেড হয়ে তাদের ইমিউনিটি ডেভেলপ করে গেছে। আর একজন হচ্ছে ইনফেকশন, তারা কোভিড পজিটিভ, তারা ইনফেকশন ছড়াতে পারে। 2 জন হচ্ছে হেলদি, ওই 2 জনকেই এই একজন যার এখন অ্যাক্টিভ কোভিড পজিটিভ, সে কিন্তু ট্রান্সমিট করতে পারে বা স্প্রেড করতে পারে ওই ডিজিজটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 7 জন হচ্ছে ইমিউন। এক্ষেত্রে এই যে 7 জন ইমিউন, তার মানে আমরা যদি এটাকে পার্সেন্টেজে দেখি তাহলে 70%। যখন আমরা এই কোভিড-19 ক্ষেত্রে দেখা গেছে যে এটা একটা আরবিট্রারিলি ভাবা হয়েছে, যারা এক্সপার্টরা বলছেন যে 65 to 70% অফ দ্য হোল পপুলেশন, সারা বিশ্বের যদি 70% মানুষ যদি এই কোভিড ইনফেকশন স্প্রেড হওয়ার পর তাদের ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে আর এই ভাইরাসটা স্প্রেড করবে না। এটাকে বলছে হার্ড ইমিউনিটি। হার্ড মানে একটা গ্রুপ অফ পিপল, মানে একটা মাস পপুলেশনে যদি ইনফেকশনটা ছড়িয়ে গিয়ে ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে ন্যাচারাল ওয়েতে এই ভাইরাসটা আর স্প্রেড করবে না। সেটা নর্মালি এমনি তখন তার ইনফেকশন বা স্প্রেড করার ক্ষমতা থাকবে না। এখন এটার জন্য কিন্তু লকডাউন করলে চলবে না। এটা হতে গেলে মানুষকে মানে নর্মালি স্প্রেড করতে দিতে হবে, মানে তার নর্মাল অ্যাক্টিভিটি করতে দিতে হবে। কিন্তু এটাতে একটাই মুশকিল যে এর ফলে কিন্তু অনেক মানুষ মারা যাবে, যাদের ইমিউনিটি খুব কম, যেমন ক্যান্সার পেশেন্ট, কোমরবিডিটি আছে, যাদের কিডনি ফেলিওর বা অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, যাদের বাচ্চারা, বয়স্করা, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, আরও কিছু ক্রনিক লিভার ডিজিজ আছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রচুর অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষ মারা যাবে। আর আমাদের হেলথ সিস্টেমে, সারা পৃথিবীর কোনো কান্ট্রিতে এরকম হেলথ সিস্টেম নেই যদি 70% পিপল একসঙ্গে সিক হয়ে যায়, তার মধ্যেও যদি কিছু পার্সেন্টেজ খুব সিরিয়াসলিও যদি সিক হয়, সে 10%, সেই পরিমাণ মানুষকেও কোনো হেলথ সিস্টেম, কোনো মেডিকেল ফ্যাসিলিটি এরকম নেই যে সেখানে ট্রিট করতে পারে। তার ফলে অনেক বেশি মানুষ মারা যাবে। তো আমরা এটা কিন্তু রিয়েলিস্টিক নয়, সেই জন্য এই লকডাউন সেটা অবশ্য যথার্থভাবে করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আরেকটা উপায় এই হার্ড ইমিউনিটি ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে ভ্যাকসিন। সেটা নিয়ে আমরা এবার ডিসকাস। ভ্যাকসিন কি? ভ্যাকসিন হলো এমন একটি সাবস্টেন্স যেটি বাইরে থেকে প্রবেশ করিয়ে শরীরের ইমিউন সিস্টেমকে প্রিপেয়ার করা হয়। যদি পার্টিকুলারলি সেই অর্গানিজম বা প্যাথোজেন শরীরে প্রবেশ করে, তাহলে সেটাকে কিভাবে আমাদের ইমিউন সিস্টেম দিয়ে সেটাকে আমরা ধ্বংস করে শরীর থেকে পার করে দেবো। তো ভ্যাকসিনের মধ্যে কী এমন জিনিস থাকে যে ওটা জীবাণুর এগেনস্টে ফাইট করতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই ওই জীবাণু বা প্যাথোজেন বা তার পার্টিকুলার কিছু পার্টস ওই ভ্যাকসিনের মধ্যে থাকে। তো কতগুলো বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে, তার মধ্যে একটি হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, যেখানে ওই ভ্যাকসিন নিজেই থাকে, কিন্তু সেটাকে কিছুটা উইক করে দেওয়া হয়, কিছুটা কমজোর করে দেওয়া হয়, যাতে সে নিজে ইনফেকশন করতে না পারে, কিন্তু তার শরীরে ইমিউনিটি তৈরি করে দেয় পার্টিকুলারলি সেই পার্টিকুলার অর্গানিজমের এগেনস্টে। যদি দ্বিতীয়বার সেই অর্গানিজম শরীরে প্রবেশ করে, তাহলে সেটাকে সে ধ্বংস করে দেয়। যেমন হচ্ছে মিজলস, চিকেন পক্স, MMR, OPV, BCG, এগুলো হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখন এই ভ্যাকসিনগুলোর সবথেকে বড় সুবিধা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড, এগুলো খুব ইফেক্টিভ হয়, অনেক লং লাস্টিং হয়, কিন্তু এটা তৈরি করতে অনেক সময় লাগে। আরেক ধরনের ভ্যাকসিন হচ্ছে যেখানে ওই প্যাথোজেন বা জীবাণুটার কে মেরে ফেলা হয়, তার ওই ডেড বডিটা সেই ভ্যাকসিনের মধ্যে থাকে, সেটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। যেরকম হেপাটাইটিস A, ফ্লু ভ্যাকসিন, IPV, এই সমস্ত টাইফয়েড, রেবিস,
এই সমস্ত ভ্যাকসিন হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এগুলো একটাই অসুবিধা যে এগুলো খুব রিপিট করতে হয়, কিন্তু এগুলো অনেকটা ইফেক্টিভ। আর হচ্ছে আরেক ধরনের ভ্যাকসিন যেগুলোকে আমরা সাব ইউনিট ভ্যাকসিন বলি, যেখানে ওই ভ্যাকসিন সেই জীবাণুটার বিভিন্ন পার্টস থেকে রিসার্চ করে যে পার্টসটা ইফেক্টিভ সেই পার্টস দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়, সেগুলোকে সাব ইউনিট ভ্যাকসিন বলে। যেমন হেপাটাইটিস বি, এইচপিভি, এগুলো হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। আরেক ধরনের হয় সেগুলো হচ্ছে টক্সিন দিয়ে ভ্যাকসিন তৈরি হয়, যেরকম হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস টক্সয়েড। তো আমি গ্রসলি এরকম, তাছাড়াও আরও অনেক ভ্যারাইটি অফ ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিন আছে। আমি গ্রসলি এইটা ভ্যাকসিন সম্বন্ধে এটাই আমি বললাম বা আলোচনা করলাম। আর কেন এই ভ্যাকসিন এত ইম্পর্টেন্ট? ভ্যাকসিন কারণ 250 বছর আগে যখন ভ্যাকসিন ইনভেন্ট হয়নি, তখন দেখা গেছে যে চাইল্ড মর্টালিটি বা চিলড্রেন মর্টালিটি আন্ডার 5 সেটা ছিল 40 থেকে 50%। মানে একটি মা তার বাচ্চা জন্ম দেওয়ার পর 40 to 50% বাচ্চা দেখা যেত যে কোনো না কোনো ইনফেকশনে বা জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যেত, সেটা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগে। কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর অনেক ডেভেলপড কান্ট্রিতে দেখা যাচ্ছে সেই মৃত্যুর যে হার সেটা লেস দ্যান 1%। তাহলে আমরা বুঝতেই পারছি যে ভ্যাকসিন কতটা ইম্পর্টেন্ট রোল, কারণ কত কত মানুষের জীবন ভ্যাকসিন দিয়ে বাঁচানো যায়। একটা ভ্যাকসিন তৈরি করতে কত সময় লাগে? নর্মালি একটা ভ্যাকসিন তৈরি করতে 10 থেকে 12 বছর সময় লাগে, কিন্তু এক্সপার্টদের মতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ফাস্ট ট্র্যাক ভ্যাকসিন তৈরি করতে, ফাস্ট ট্র্যাক ওয়েতে সেটা 1 থেকে 1.5 বছরের মধ্যেও ভ্যাকসিন প্রিপেয়ার করা যেতে পারে। তো কী কী ফেজ দিয়ে যেতে হয় একটা ভ্যাকসিন ডেভেলপ করতে? প্রথমে এক্সপ্লোরেটরি ফেজ, যেটাতে এক্সপ্লোর করা হয় রিসার্চ করে যে পার্টিকুলার কোর পোর্শনটা ওই পার্টিকুলার জীবাণুর জন্য ভ্যাকসিন তৈরি করতে কার্যকরী হবে। তারপরে আসছে প্রি ক্লিনিক্যাল স্টেজ। এই স্টেজে ল্যাবরেটরিতে সেলের ওপরে বা অ্যানিমাল ওপরে এই ভ্যাকসিনটা দিয়ে তার সেফটি আর এফিকেসি দেখা হয়। তারপরে আসছে ক্লিনিক্যাল ট্রায়াল। এই ক্লিনিক্যাল ট্রায়ালের আবার 4টে ফেজ আছে। এই ক্লিনিক্যাল ট্রায়ালটা হিউম্যান বিংয়ের উপরে করা হয়। তো ফেজ 1 ট্রায়ালটা 15 থেকে 30 জন মতো হেলদি ভলেন্টিয়ারের উপরে করা হয়। সেটা মেনলি তার কতটা সেফ সেটা দেখা হয়, আর সেটা তার এফেক্টিভও কিনা সেটাও দেখা হয়। তারপরে আসছে ফেজ 2। ফেজ 2 কয়েকশো পেশেন্টের উপরে দেখা হয়, পেশেন্ট নয়, হিউম্যান উপরেই দেখা হয়। তো সেটা আবার কিছু ক্যাটাগরি অফ পিপলের উপরে করা হয়। সেটাকে হয়তো ইনফ্যান্ট, কিছুটা ইয়াং, কোনোটা এল্ডারলি, এইভাবে ভাগ করে সেটার উপরে দেখা হয় যে কোন ডোজে সেটা ইফেক্টিভ আর কতটা সেটা ইমিউনোজেনিসিটি প্রডিউস করছে, সেটা অ্যান্টিবডি কীভাবে জেনারেট করছে কতটা, সেটা চেক করা হয়। তারপরের ফেজটা হচ্ছে ফেজ 3। এই ফেজ 3 মোটামুটি কয়েক হাজার হিউম্যান বিংয়ের উপরে এই ভ্যাকসিনটা দিয়ে তার টেস্ট করা হয়। সেটাতে লং টার্ম তার এফিকেসি আর সেফটি দেখা হয়। এটাতে নর্মালি কয়েক বছর সময় লাগে, কিন্তু এক্সপার্টদের মতে এই কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে কয়েক মাসের মধ্যেই সেই ফেজটা করা সম্ভব। এই যে ফেজ 3 এর পরে সেইটার লাইসেন্সের জন্য হায়ার অথরিটিতে সেটার একটা অ্যাপ্লিকেশন করা হয়। সেটার অ্যাপ্রুভাল পেলে সেটা ম্যানুফ্যাকচার করা হয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। সেটাও অনেক লেন্দি প্রসেস, ম্যানুফ্যাকচারিংটা অনেক কস্টলি, সেটাও অনেকটা সময়ও লাগে। তারপরে আসছে কোয়ালিটি কন্ট্রোল। তারপর কারণ না লট টু লট ভ্যাকসিন তৈরিতে অনেক তার সেফটিটা দেখার জন্য, তার সেটা কোয়ালিটিটা দেখার জন্য কোয়ালিটি কন্ট্রোল একটা সবসময় করতে হয়। নর্মালি সবথেকে আমরা আজ পর্যন্ত যে ভ্যাকসিনটা এখনও পর্যন্ত সবথেকে ফাস্টেস্ট ডেভেলপ করেছিল সেটা হচ্ছে মাম্পস। সেটা সময় লেগেছিল তৈরি করতে 4 বছর। তারপরে হুপিং কাফ, সেটা তৈরি করতে 330 বছর সময় লাগে। এখনও পর্যন্ত অনেক ভ্যাকসিন তৈরি হয়নি যদিও, যেমন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের ভ্যাকসিন,
HIV ভ্যাকসিন, সেটার উপর কাজ চলছে। এই যে ভ্যাকসিন তৈরি করতে সময় যে লাগে, সেটার জন্য সিগনিফিক্যান্ট টাইম আর দেওয়াটা খুবই দরকার, কারণ সেটার জন্য সেই সেফটি কনসার্নটা দেখে আমাদের তার দিকটা দেখা উচিত। সেটার জন্য আমি একটা ইনসিডেন্ট, সেটা একটা হিস্টোরিক্যাল একটা ঘটনার কথা বলবো। সেটা একটা ভয়ঙ্কর ফার্মাসিউটিক্যাল ডিজাস্টার হয় ইউএস হিস্ট্রিতে। সেখানে কার্টার ল্যাবরেটরি ইনসিডেন্ট বা ইভেন্ট বলে। ওই কার্টার ল্যাবরেটরিতে লাইভ পোলিও ভ্যাকসিন তৈরি হয়। সেটা সেফটি টেস্টে পাশ করে যায়, কিন্তু দেখা যায় যে ওর মধ্যে কিছু লাইভ পোলিও ভাইরাস থাকে, যেটা খুব একটা উইক নয়। সেই ভাইরাসটা বাচ্চাদের দেওয়ার পর কয়েক হাজার বাচ্চা কিন্তু পোলিও হয়। সেই বাচ্চা পোলিও হওয়ার পরে তারা পোলিওতে কয়েক বাচ্চা মারাও যায় কিছু বাচ্চা, আর কিছু বাচ্চা আবার প্যারালিসিসও হয়ে যায়। তো সেই জন্য একটা ভ্যাকসিন, এরকম আরও কিছু ঘটনা ঘটে, তো আমি এটারই একটা এক্সাম্পল দিলাম। সেই জন্য খুব তড়িঘড়ি করে যদি আমরা কিছু ভ্যাকসিন তৈরিও হয়ে যায়, সেটা সাময়িক ভাবে হয়তো ইফেক্টিভ হলো, কিন্তু লং টার্মে সেটা অনেক অ্যাডভার্স ইফেক্ট বা তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সেদিকটাও আমাদের ভাবা উচিত।